Bismillah Rahman Rahim. Hello viewers. Assalamu alaikum. This is Hashim Reza from Srishti Central School and College, Rajshahi, Senior Teacher of Bangladesh and Global Studies. I hope you are all well. This is my second class. I want to inform you that you need to study from now. Understand? তো ঠিক আছে, আলোচনা শুরু করার পূর্বে আমি জানতে চাই যে পড়ালেখার কী অবস্থা। হোয়াট অ্যাবাউট ইউর স্টাডি? সবাই ভালো করে পড়াশোনা করছেন তো? পড়াশোনা হচ্ছে না? ঠিক আছে, মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, মনোযোগ দিয়ে হোমওয়ার্ক করতে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে। ওকে, দেখি গত ক্লাস থেকে একটু পড়াশোনা কেমন হয়েছে একটু ধরি। তো ঠিক আছে, তুমি বলো, এশিয়াতে কত লোক বাস করে? ওকে, ভেরি গুড। 60 ভাগের বেশি লোক বাস করে। যদি আমি ভাগ জানতে যাই, কত ভাগের কত ভাগ? ভেরি গুড, 4 ভাগের 3 ভাগ লোক বাস করে এশিয়াতে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি আমি, দেখি কে পারে উত্তর দিতে পারে কে। সেটা হচ্ছে যে চীনের জনসংখ্যা কত? কে বলতে পারে? পারে না? পড়তে হবে। আমি যেগুলো আলোচনা করবো শুধুমাত্র সেগুলো মনে রাখতে হবে, আর বই না পড়লে হবে, বইও পড়তে হবে। ঠিক আছে, বইয়ের ইনস অ্যান্ড আউট, খুঁটিনাটি সব কিছু পড়তে হবে। তাহলে চীনের জনসংখ্যা 139 কোটি, কত? 60 লক্ষ না কত? 80 লক্ষ। 139 কোটি 80 লক্ষ। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা শুরু করব। আলোচনা হচ্ছে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। আজকের আলোচনার বিষয় কি? এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। আমরা জানি যে এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং এই এশিয়া মহাদেশের ভিতরে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, তার ভিতরে বাংলাদেশ একটি, এবং এর অবস্থান দক্ষিণ এশিয়াতে। আমরা এগুলো পরে জানবো। শুধু বাংলাদেশে নয়, এশিয়াতে আরও অনেক রাষ্ট্র রয়েছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, তারপরে আরও কি হচ্ছে, আরও অনেকগুলো রাষ্ট্র, সিঙ্গাপুর, ঠিক আছে, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রভৃতি রাষ্ট্রগুলো রয়েছে। তো আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, পৃথিবীর মানচিত্রে অথবা এশিয়ার মানচিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর সবার পূর্ব প্রান্তে একটি রাষ্ট্র রয়েছে, সে রাষ্ট্র হলো জাপান। আর এই জাপান হচ্ছে সব পৃথিবীর সবচেয়ে পূর্বে রয়েছে, এই জন্য জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। অর্থাৎ সূর্যোদয়ের দেশ বলা হয় কারণ এই জাপান থেকেই প্রথম সূর্যোদয় দেখা যায়, এই কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। শুধু তাই না, চীন এবং জাপান এশিয়ার শিল্প সমৃদ্ধ রাষ্ট্র। শুধু এশিয়ার ভিতরে নয়, বিশ্বের ভিতরেও শিল্পে অনেক উন্নতি লাভ করেছে। আমরা জানি জাপান পৃথিবীর তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ, এবং চীন ও জাপান ছাড়াও মালয়েশিয়া আছে, উত্তর কোরিয়া আছে, ভারত, সিঙ্গাপুর প্রভৃতি শিল্পে কিন্তু অনেক উন্নতি লাভ করেছে, বিশ্বে একটি ভালো একটি স্থান দখল করে আছে। এই হলো অবস্থা। এখন আমরা করব দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। তো দক্ষিণ এশিয়া বাংলাদেশ, দেখো আমরা আগে বলেছি যে বাংলাদেশের অবস্থান কিন্তু দক্ষিণ এশিয়া, অর্থাৎ এশিয়ার দক্ষিণ দিকে বাংলাদেশের অবস্থান, এবং বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, এবং এই কৃষিপ্রধান দেশ হওয়ার কারণ হচ্ছে সেই যে আমরা আলোচনা করেছি, এদেশ নদীমাতৃক দেশ, নদ নদী দ্বারা পরিবেষ্টিত এদেশ। এ কারণে এদেশ গঠিত হয়েছে পলি দ্বারা, আর পলি হওয়ার কারণে এদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে 6টি ঋতু রয়েছে। 6টি ঋতু থাকলেও কিন্তু বর্ষা ঋতু হচ্ছে প্রধান, বর্ষা ঋতুকে প্রধান ঋতু হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, আর আমরা জানি যে নদী বিধৌত দেশ, এদেশে পদ্মা, মেঘনা, যমুনা বড় বড় নদী রয়েছে। এছাড়া আরও অসংখ্য নদী রয়েছে, 700টিরও বেশি নদী রয়েছে। ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ, তিস্তা, সন্ধ্যা, ঠিক আছে, বুড়িগঙ্গা প্রভৃতি নদী রয়েছে। আমরা জানি শীতলক্ষা, তিস্তা, সুরমা প্রভৃতি। এই নদীগুলো একদিকে যেমন ফুলে পেঁপে উঠে পলি জমায়, অন্যদিকে তেমনি কী করে, একদিকে পলি জমায়, নগর শহর গড়ে উঠতে ভূমিকা পালন করছে, অন্যদিকে কিন্তু ভাঙন চালায় যায় এই নদীগুলা কারণে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এত সমৃদ্ধ। ঠিক আছে, বাংলাদেশের আমরা জানি বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তোমরা চিত্র দেখতে পাবে, বঙ্গোপসাগরের চিত্র দেওয়া হয়েছে। এই বঙ্গোপসাগরের গড়ে উঠেছে কেন্দ্র করে, এই বঙ্গোপসাগরকেই কেন্দ্র করেই আমাদের গড়ে উঠেছে 3টি সমুদ্র বন্দর।
চট্টগ্রাম, মংলা এবং পায়রা। এই সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশের যাবতীয় লেনদেন, যাতায়াত, ব্যবসা বাণিজ্য বহির্বিশ্বের সাথে ঘটছে। অর্থাৎ বাংলাদেশ যে বাণিজ্য করছে এই বঙ্গোপসাগরের মাধ্যমে, কিন্তু এই বাণিজ্যের 90%ই সম্ভব হচ্ছে। আকাশপথে অল্পই, নদীপথেই, পানিপথেই সবচেয়ে বেশি। এটা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করছে। ঠিক আছে, তারপরে দেখবে আমরা 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 আরও কী বলতে পারি যে এই এই কক্সবাজার সমুদ্র সৈকত এই বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করছে এই সমুদ্র সৈকত, কারণ এখানে দেশি বিদেশি বহু পর্যটক আসছে। তারা নিজেরা যেমন এখানে থাকতেছে, তেমনি আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা পালন করছে। এই বঙ্গোপসাগর আমরা জানি আমাদের অর্থনীতি ভূমিকা পালন করছে। অনেক প্রজাতির মাছ রয়েছে বঙ্গোপসাগরের তলদেশে, অনেক আকরিক লোহা, প্রাকৃতিক গ্যাস, খনিজ পদার্থ রয়েছে, এগুলো আমাদের অর্থনীতি ভূমিকা পালন করছে। শুধু তাই না, আমরা জানি যে সুন্দরবন, আমরা নাম শুনেছি, সুন্দরবন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম শ্বাসমূলীয় বন, ম্যানগ্রোভ বন। আর এই সুন্দরবন তার বিচিত্র অবস্থান, সৌন্দর্য, এটার কারণে বিশ্বের ইতিহাসে বিশ্ব ঐতিহ্যের স্থান দখল করে আছে। আমরা জানি এটি বিশ্ব ঐতিহ্যের একটি স্থান দখল করে আছে, ইউনেস্কো কর্তৃক এটি ঘোষিত হয়েছে। আমরা বিশ্ব ঐতিহ্য স্থান দখল করে আছে। আর শুধু এটাই নয়, আমরা জানি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই জেলাগুলো অত্যন্ত মনোমুগ্ধকর, এখানেও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি আমরা এটাও জানি যে এই যে বান্দরবানে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে বাংলাদেশের, তাজিং ডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার। কাছাকাছি আরেকটি পাহাড় রয়েছে যার উচ্চতা 1230 মিটার, যার নাম কিউ ক্রাডং। এগুলো বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু ভূমিকা পালন করছে। ঠিক আছে, তা আমরা কি বলতে পারছি? আচ্ছা, এই যে বাংলাদেশের আয়তন লক্ষ্যে 1,47,570 বর্গ কিলোমিটার। এই বাংলাদেশের আয়তনের বাইরেও অনেক ছিটমহল রয়েছে, যেরকম ভারতের অংশ অবস্থিত, কিন্তু বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশের অংশে ভারতের ছিটমহল রয়েছে। এগুলো পারস্পরিক বিবেচনার ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে এই জিনিসগুলো ভূমিকা পালন করছে। আর আমরা জানি বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা 14,97,72,000, যা কি হচ্ছে এশিয়ার ভিতরে বাংলাদেশকে এক ঘনবসতিপূর্ণ দেশে পরিণত করেছে। কারণ আমরা জানি বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশ, কারণ এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বাস করে। প্রতি বর্গ কিলোমিটার কত লোক বাস করে? 1015 জন। অর্থাৎ এটি হচ্ছে একটি বিশাল পরিমাপ, যার কারণে এই বাংলাদেশকে পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশ বলা হয়। ঠিক আছে না? বোঝা গেছে? কারো সমস্যা আছে কোনো? আচ্ছা, তুমি বলো, বাংলাদেশকে ঘনবসতিপূর্ণ দেশ বলা হয় কেন? গুড। অর্থাৎ বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বাস করে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। চীন পৃথিবীর জনসংখ্যার সবচেয়ে বড় দেশ, সেখানেও না। রাশিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ, সেখানেও নয়। এ কারণে বাংলাদেশকে পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশ বলা হয়। ওকে, এবার দেখো আমাদের আলোচনার বিষয় পৃথিবীর মহাসাগরগুলোর অবস্থান ও গুরুত্ব। তা আমরা জানি পৃথিবীর মহাসাগরগুলো পড়ার আগে আমাদের জানা দরকার মহাসাগর কি। মহাসাগর হচ্ছে বায়ুমণ্ডলে সীমাহীন বিস্তৃত আরও কি বলবো, বিশাল লবণাক্ত জলরাশিকে কিন্তু মহাসাগর বলে। বায়ুমণ্ডলে বায়ু মানে হচ্ছে পানি, অর্থাৎ পানির সাম্রাজ্যে বিশাল সুগভীর বিস্তৃত লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। আর এই পরিধি অপেক্ষা ছোট যে জলরাশি তাকে বলা হয় সাগর। তা আমরা জানি এই মহাসাগর বিভিন্ন মহাদেশের অর্থনীতিতে, দেশের অর্থনীতি ভূমিকা পালন করছে। আর এই মহাসাগর রয়েছে 5টি। পৃথিবীতে মহাসাগর রয়েছে কয়টি? 5টি। যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর। কয়টি মহাসাগর রয়েছে? 5টি। কি কি তুমি বলো? ভারত মহাসাগর,
দক্ষিণ মহাসাগর, উল্টা করে বললে ভালো হবে। আচ্ছা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, এগুলো হচ্ছে 5টি মহাসাগর পৃথিবীতে অবস্থান করেছে। এছাড়া অনেক সাগর রয়েছে, আমরা এর আগে পড়ে আসছি। সাগরগুলো রয়েছে কি, ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, এভাবে অনেক সাগর রয়েছে, আমরা জানি, পড়ে আসছি। তো এই যে পানির রাশির কথা বললাম, এই যে সাগর মহাসাগর, এগুলা পৃথিবীর কত ভাগ? 71 ভাগ স্থান দখল করে আছে। পৃথিবীর 71 ভাগ। গোটা পৃথিবীকে যদি আমরা ধরো, পৃথিবী যদি আমরা এটা ধরি মনে করে এটা, এই যে এটা যদি 100 ভাগ হয়, তাহলে ধরে নাও এই 29 ভাগ হচ্ছে পানি, আর এই গোটাটা 71 ভাগ হচ্ছে, 29 ভাগ হচ্ছে কি, স্থল ভূমি, আর 71 ভাগ হচ্ছে পানি, জলরাশি। তাহলে কি অবস্থা দেখতে পাচ্ছি? পৃথিবীর 3 ভাগের 2 ভাগই হচ্ছে পানি এবং 1 ভাগ হচ্ছে স্থল। দিস ইজ ইন্টারেস্টিং। ওকে, তাহলে ঠিক আছে, দেখি প্রশ্ন করি। তুমি বলো, পৃথিবীর কত ভাগ জল? ভেরি গুড, 71 ভাগ। তুমি বলো, পৃথিবীর কত ভাগ স্থল? পারলে না? আচ্ছা, আমি তো এখনই লিখলাম। মনোযোগী দিতে হবে, ক্লাসে মনোযোগী থাকতে হবে, ক্লাসের গুরুত্ব বুঝতে হবে, ঠিক আছে? তাহলে পৃথিবীর 29 ভাগ হচ্ছে স্থল এবং 71 ভাগ হচ্ছে জল। তাহলে কোনো সমস্যা আছে আজকের আলোচনা? সমস্যা নাই? তো ঠিক আছে, দেখো তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। এখন হোমওয়ার্ক দিব তোমাদের হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, দেখো তৃতীয় অধ্যায় 24 থেকে 26 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় 24 থেকে 26 পৃষ্ঠা। কয়টি এসকিউ দিব? কয়টি? 9টি এসকিউ দিলে ভালো হবে। ওকে, 9টি এসকিউ তৈরি। কিন্তু তোমাদের ঈদের আগে দেখেছি যে লাস্টের ক্লাসগুলোতে তোমাদের হোমওয়ার্ক করার প্রবণতা খুব কম ছিল। তোমরা অবশ্যই বেশি করে হোমওয়ার্ক করবে। যত হোমওয়ার্ক করবে তত তোমাদের বইয়ের দখল বাড়বে, অর্থাৎ বই সম্পর্কে তোমরা অবগত হবে, কোথায় কী আছে সব সম্পর্কে জানবে। তাহলে কি হবে? তোমাদের দুটো সুবিধা আছে, যত বই পড়বে তত লাভ। দুইটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিকিউ অর্থাৎ সৃজনশীল ভালো পারবে, আর একটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আছে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো ভালো পড়বে। তার রেজাল্ট অটোমেটিক্যালি কী হবে? ভালো হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের কোনো সমস্যা আছে কি? ভেরি গুড। তাহলে সমস্যা যাতে না থাকে এজন্য বাসা অবশ্যই বইটা পড়ে ক্লাসগুলো দেখবে, হোমওয়ার্ক রেগুলার করবে। তো যাওয়ার পূর্বে আবার কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের মোবাইল ব্যবহার করো, ল্যাপটপ, ডেস্কটপ, যেটাই ব্যবহার করো, এটাকে কিন্তু এই ব্যবহারটা লিমিটেশনের ভিতরে থাকতে হবে। অর্থাৎ যতটুকু ক্লাস অতটুকু ব্যবহার করে তোমাদের এই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, নেটওয়ার্ক থেকে বাইরে থাকতে হবে। কারণ এগুলো কিন্তু তোমরা তো শিশু, 18 বছর নিচে যারা, তারাই হলো শিশু, আর শিশুর জন্য এই জিনিসটা খুবই ক্ষতিকর। তোমরা অবশ্যই এগুলো থেকে দূরে থাকবে, কারণ কোনো জিনিস তোমাদের ক্ষতি হয়, এটা তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কান্ডারি, অর্থাৎ জাতির ব্যাকবোন। তোমরাই এদেশের কর্ণধার। তোমাদের যদি ক্ষতি হয়, বাংলাদেশের ক্ষতি হবে, জাতীয় সম্পদ নষ্ট হবে। এই জন্য তোমরা অবশ্যই মোবাইল ব্যবহারে সতর্ক থাকবে এবং অপসংস্কৃতি যাতে তোমাদের ভিতরে না ঢুকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, আজকের আলোচনা। তোমরা সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো। আল্লাহ অলমাইটি আল্লাহ যাতে আমাদের সকলকেই স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেন, আমরা সে দোয়াই করব। আর এই প্রত্যাশায় আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।